আসুন আজকের পত্রিকাগুলোর কিছু জরুরি শিরোনামে চোখ বুলিয়ে নিই। দেশের নিরাপত্তা, রাজনীতি আর ধরুন সুশাসন নিয়ে এমন খবর এমন কিছু খবর এসেছে যা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথম বিষয়টা হলো দেখুন ১ বছরেরও বেশি হয়ে গেল কিন্তু লুট হওয়া সরকারি অস্ত্রগুলো সেগুলো বেশিরভাগই উদ্ধার হয়নি এখনো। আরব জমিন বলছে প্রায় ৬,৫০০ অস্ত্রের মধ্যে ১৩৫০'রও বেশি নিখোঁজ। ভয়ের কথা কি জানেন? আশঙ্কা করা হচ্ছে এই অস্ত্রগুলো হয়তো অপরাধীদের হাতে। আর সামনে নির্বাচন মানে সহিংসতার ঝুঁকি তো বাড়বেই। আর হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতা নিয়েও কিছু প্রশ্ন উঠেছে। দ্বিতীয়ত, জামায়াতে ইসলামী কি তাদের ৭১-এর ভূমিকা নিয়ে কি নতুন করে ভাবছে? প্রথম আলোর খবর অনুযায়ী তাদের ছাত্র সংগঠন মানে শিবির এই প্রথমবার রায়ের বাজার বধ্যভূমিতে দোয়া করেছে। শোনা যাচ্ছে জামায়াত নাকি ৭১-এর ভুলের জন্য ক্ষমা চাওয়ার কথা আগের চেয়ে বেশ গুরুত্ব দিয়ে ভাবছে। যদি সত্যিই এমন কিছু হয় তাহলে রাজনীতিতে কিন্তু বড় একটা মোড় আসতে পারে, তাই না? আর সবশেষে যে দুদকের কাজ দুর্নীতি ঠেকানো, সেই দুদকের ভিতরেই নাকি দুর্নীতি। নিউজ রিপোর্ট করছে দুদকের কিছু কর্মকর্তাই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার, অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। ভাবুন, গত প্রায় ১৮ বছরে ২৪৪ জনকে নাকি শাস্তিও দেওয়া হয়েছে। টিআইবি অবশ্য বলছে শুধু বিভাগীয় শাস্তি না, এদের আদালতে নেওয়া উচিত। তো বুঝতে পারছেন, এই খবরগুলো দেশের নিরাপত্তা, রাজনীতির বাকবদল আর প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার চ্যালেঞ্জগুলো বেশ পরিষ্কারভাবেই তুলে ধরেছে। দেশের আজকের শীর্ষ সংবাদগুলো বিশ্লেষণ করলে ঠিক কী ছবিটা ফুটে ওঠে? চলুন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আর তার পেছনের মূল ইস্যুগুলো নিয়ে একটু গভীরভাবে আলোচনা করা যাক। তো এই আলোচনায় আমরা প্রথমে দেখব দেশের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকিগুলো কি কি। এরপর নজর দেব রাজনীতির মাঠে ঘটে চলা বড় পরিবর্তনগুলোর দিকে। তারপর আমরা বোঝার চেষ্টা করব দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো কেন সংকটের মুখে পড়েছে, আর সবশেষে আইন আর অর্থনীতির জগতে কী ধরনের নতুন সমীকরণ তৈরি হচ্ছে সেটাও খতিয়ে দেখব। চলুন শুরু করা যাক সবচেয়ে ভয়ের জায়গাটা দিয়ে, ইয়ানি জননিরাপত্তার জন্য বর্তমানে সবচেয়ে বড় দুটো হুমকি: অবৈধ অস্ত্র আর রাজনৈতিক সহিংসতা। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন তো, ১৩৫৩। এটা কিন্তু শুধু একটা নাম্বার না, এইটা হলো সেই পরিমাণ অস্ত্র যা ১ বছরেরও বেশি আগে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে লুট হয়ে গিয়েছিল, আর যেগুলো এখনও উদ্ধার করা যায়নি। ভাবা যায় এই ভয়ঙ্কর অস্ত্রগুলো এখন কাদের হাতে ঘুরছে? আর এই অস্ত্রগুলো কিন্তু শুধু হারিয়ে যাওয়া জিনিসপত্রের তালিকা নয়, এর প্রভাবটা অনেক গভীর। এই অস্ত্রগুলোই এখন খুন, চাঁদাবাজির মতো অপরাধে ব্যবহার হচ্ছে, সমাজকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। এমনকি সামনে যে জাতীয় নির্বাচন আসছে সেটার জন্য এটা একটা বিরাট হুমকি তৈরি করতে পারে। এই যে নিখোঁজ অস্ত্রের আতঙ্ক, এর সাথে যোগ হয়েছে আরেকটা বড় সমস্যা: রাজনৈতিক সহিংসতা। আর এই সহিংসতার আসল মাত্রাটা বোঝা কিন্তু আরও বেশি জটিল। আর এখানেই আসল চ্যালেঞ্জটা। দেখুন, বিভিন্ন মানবাধিকার সংস্থা যে রিপোর্টগুলো দিচ্ছে সেগুলোতে নিহতের সংখ্যায় অনেক তফাৎ। মানে এক এক সংস্থা এক এক রকম সংখ্যা বলছে। ফলে সহিংসার আসল চিত্রটা যে কী তা বোঝা কিন্তু বেশ কঠিন হয়ে পড়েছে। আচ্ছা, একদিকে যেমন নিরাপত্তার এই সংকট চলছে, তেমনি অন্যদিকে কিন্তু দেশের রাজনীতির ময়দানও একদম স্থির নেই। সেখানেও বেশ কিছু বড়সড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। চলুন এবার সেদিকে একটু নজর দেয়া যাক। এই যে টাইমলাইনটা, এটা কিন্তু দেশের অন্যতম প্রধান একটা রাজনৈতিক দলের জন্য এক ঐতিহাসিক বাগ বদলের ইঙ্গিত দিচ্ছে। মনে হচ্ছে তারা তাদের এক বিতর্কিত অতীতের সাথে একটা বোঝাপড়া করতে চাইছে। রাজনীতির এই সব জটিলতার মধ্যেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনূস সামনের নির্বাচন নিয়ে বেশ আশার কথা শোনাচ্ছেন। তিনি বলছেন নির্বাচন হবে একটা মহোৎসবের মতো। তার মানে ব্যাপারটা পরিষ্কার, এই যে একটা মহোৎসবের মতো নির্বাচনের কথা বলা হচ্ছে, এটা কিন্তু এমনি এমনি হবে না। এর পেছনে একটা বড় কিন্তু আছে, আর সেটা হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া আর একমত হওয়া। এর ওপরই কিন্তু সব কিছু নির্ভর করছে। এই যে বিশ্বাস আর সহযোগিতার কথা বলা হলো, এটা আরও বেশি জরুরি হয়ে পড়ে যখন আমরা দেশের কিছু মূল প্রতিষ্ঠানের ভেতরে সংকটগুলো দেখি। যেমন ধরুন দুদক বা দুর্নীতি দমন কমিশনের কথা। তারা নিজেদের দুর্নীতিবাদ কর্মকর্তাদের নিজেরাই শাস্তি দিচ্ছে, কিন্তু টিআইবির মতো সংস্থাগুলো বলছে এটা যথেষ্ট নয়। তাদের দাবি এদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
অর্থাৎ জবাবদিহিতা নিয়ে এখানে একটা বড় ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে। স্বচ্ছতার এই ঘাটতি শুধু বড় প্রতিষ্ঠানেই নয়, ছাত্র রাজনীতিতেও দেখা যাচ্ছে। যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাকসু নির্বাচনের ফলাফলে পরিষ্কার যোগ-বিয়োগের ভুল ধরা পড়েছে, যদিও কর্তৃপক্ষ এটাকে স্রেফ একটা প্রিন্টিং মিস্টেক বলে চালিয়ে দিতে চাইছে। এবার যদি শিক্ষা খাতের দিকে তাকায়, সেখানেও একই অবস্থা। কোচিং সেন্টারকে কেন্দ্র করে এক বিশাল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, যার বেশিরভাগই সরকারের কোনোরকম নিয়মকানুনের তোয়াক্কা না করেই চলছে। হাজার হাজার কোচিং সেন্টার চলছে নিয়ন্ত্রণের বাইরে। সবশেষে চলুন দেশের আইন আর অর্থনীতির অঙ্গনে একটু ঢু মারা যাক, কারণ সেখানেও কিন্তু কিছু বেশ বড়সড় কাঠামোগত পরিবর্তনের আলোচনা চলছে। যেমন ধরুন, সরকার দেশের অন্যতম কঠিন শাস্তি অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর কথা ভাবছে। আর এর কারণটা কিন্তু শুধু আইনি নয়, বেশ কিছুটা অর্থনৈতিকও। বয়স্ক বন্দীদের চিকিৎসার খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। দেশের ভেতরে যেমন নানা পরিবর্তন আসছে, তেমনি আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু একটা বড় অর্থনৈতিক দর কষাকষি চলছে। বিষয়টা হলো যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য শুল্ক কমানোর আলোচনা। তো মূল ব্যাপারটা হলো, দেশের অর্থনীতির জন্য এই বাণিজ্য চুক্তিটা খুব জরুরি, কিন্তু ভালো একটা চুক্তি পেতে হলে একটাই শর্ত: যুক্তরাষ্ট্রের সাথে যে বিশাল বাণিজ্য ঘাটতি আছে সেটা আগে কমাতে হবে। সবকিছু নির্ভর করছে এই ভারসাম্য আনার উপর। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? একদিকে রাস্তায় ঘুরছে উদ্ধার না হওয়া ভয়ঙ্কর অস্ত্র, অন্যদিকে একটা উৎসবের মতো নির্বাচনের প্রতিশ্রুতি। দেশের প্রতিষ্ঠানগুলো লড়ছে নিজেদের ভেতরের সংকটের সাথে। সব মিলিয়ে দেশটা যেন একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছে, যেখানে অনেক চ্যালেঞ্জ আর সম্ভাবনা দুটোই রয়েছে। এখন প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কোন শক্তিগুলো বাংলাদেশের ভবিষ্যৎকে আকার দেবে? আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের হাতে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বেশ কিছু খবরের কাগজ আর রিপোর্ট এসেছে। লক্ষ্যটা হলো এই রিপোর্টের ভিড় থেকে আসল নির্যাসটুকু আর কি বের করে আনা। কোথায় কি ঘটছে, কেন ঘটছে, আর এর মানেটাই বাকি। ঠিক, একটা গভীর বিশ্লেষণ দরকার। হ্যাঁ, নিরাপত্তা, রাজনীতি, আইন কানুন, অর্থনীতি, শিক্ষা, সমাজ, এমনকি নির্বাচন নিয়েও কথা বলবো। চলুন শুরু করা যাক। প্রথম যে খবরটা চোখ টানছে সেটা বেশ উদ্বেগজনক। মানবজমিন শিরোনাম করেছে, সব কৌশল ব্যর্থ, গলার কাটা লুটের ১৩৫৩ অস্ত্র। ওহ, এটা তো খুবই সিরিয়াস একটা ব্যাপার। হ্যাঁ, দাঁড়াচ্ছে প্রায় ১৩৫০ সরকারি অস্ত্র যা লুট হয়েছিল, সেগুলো উদ্ধারে তেমন কোনো সাফল্য আসছে না, যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুরস্কার পর্যন্ত ঘোষণা করা হয়েছে। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, এটা খুবই চিন্তার বিষয়। প্রথমত, এই অস্ত্রগুলো তো সাধারণ মানুষের হাতে নেই, এগুলো আছে অপরাধী চক্রের কাছে। অথবা তাদের মধ্যে হাতবদল হচ্ছে হয়তো। ঠিক তাই, হাতবদল হচ্ছে। দ্বিতীয়ত, সবচেয়ে উদ্বেগের বিষয় হল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও কিন্তু স্পষ্ট ধারণা নেই যে এই অস্ত্রগুলো ঠিক কাদের কাছে আছে, কোথায় আছে, কিভাবে ব্যবহার হচ্ছে। একদম, এই তথ্যগুলোই পুরোপুরি নেই। কিছু অভিযানে অবশ্য লুটের অস্ত্রসহ অপরাধী ধরা পড়েছে, আর খুন, চাঁদাবাজির মতো ঘটনায় এগুলোর ব্যবহার তো হচ্ছেই, রিপোর্টেই বলা হচ্ছে। ১ বছরের বেশি সময় পার হয়ে গেলেও এই বিপুল সংখ্যক অস্ত্র বাইরেই রয়ে গেছে, এটা তো ভাবা যায় না। ঠিক তাই। আর একটা বিষয় কিন্তু আরও ভাবাচ্ছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কিছু ক্ষেত্রে অস্ত্র কেনাবেচায় পুলিশের নিচু স্তরের কিছু সদস্যের জড়িত থাকার প্রমাণও নাকি মিলেছে। বলেন কি? হ্যাঁ, এখন সামনে জাতীয় নির্বাচনের কথা বলা হচ্ছে, তার আগে এই অস্ত্র উদ্ধার না হওয়াটা বিরাট এক নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে, তাই না? অবশ্যই। এগুলো যে নির্বাচনী সহিংসতায় ব্যবহৃত হবে না, তার নিশ্চয়তা কে দেবে? সেই আশঙ্কা তো থেকেই যাচ্ছে। এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সামর্থ্য নিয়েও একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে। পরিসংখ্যানটা একবার মনে করা যাক। গত বছর আগস্টের শুরুতে প্রায় ৬,৫০০ অস্ত্র। হ্যাঁ, ৫,৭৫৩টা। আর ৬.৫ লাখের বেশি গোলাবারুদ লুট হয়েছিল। তার মধ্যে প্রায় ৪,৫০০ ৪,৪১০টি অস্ত্র আর প্রায় ৪ লাখ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বটে। কিন্তু তারপরেও তো প্রায় ১৩৫০। হ্যাঁ, ১,৩৫৩টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি, আর ২.৫ লাখের বেশি গোলাবারুদও নিখোঁজ। এই সংখ্যাটা জননিরাপত্তার জন্য এক বিরাট হুমকি। শুধু সংখ্যা নয়, এর মনস্তাত্ত্বিক প্রভাবও কিন্তু কম নয়, বুঝলেন? একদম।
এই নিরাপত্তার চিন্তার সাথেই তো রাজনীতির মাঠের খবরও জড়িয়ে থাকে, তাই না? অবশ্যই জড়িয়ে থাকে। যেমন প্রথম আলো একটা ইঙ্গিত দিচ্ছে যে জামায়াতে ইসলামী তাদের ৭১-এর ভূমিকা নিয়ে সম্ভবত অবস্থান বদলাতে পারে। তারা কি তাহলে ভুল স্বীকারের পথে হাঁটছে? এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে কিন্তু। হ্যাঁ, এটার একটা বড় লক্ষণ হিসেবে দেখা হচ্ছে সম্প্রতি ডাকসু নির্বাচনে জেতা ছাত্র শিবিরের নেতারা ঢাকার রায়েরবাজার বৌদ্ধভূমিতে গিয়ে দোয়া করেছেন। এটা নাকি জামায়াতের দলীয় সিদ্ধান্তেই হয়েছে। এটা সত্যিই লক্ষ্য করার মতো একটা ঘটনা, কারণ জামায়াত বা তাদের ছাত্র সংগঠন এর আগে কখনো এভাবে বৌদ্ধভূমিতে যায়নি। তাই নাকি? হ্যাঁ। প্রথম? হ্যাঁ, রিপোর্ট অনুযায়ী এটাই প্রথম। তাই এটাকে অনেকেই তাদের দীর্ঘদিনের অবস্থান থেকে সরে আসার একটা ইঙ্গিত হিসেবে দেখছেন। দলের ভেতরের খবর যারা রাখেন তারা বলছেন ভবিষ্যতে এরকম আরও কিছু পদক্ষেপ দেখা যেতে পারে। তাহলে কি ক্ষমা চাওয়ার দিকে এগোচ্ছে? দেখুন, ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার যে একটা পুরনো রাজনৈতিক বিতর্ক আছে, শোনা যাচ্ছে দলের শীর্ষ নেতারা এখন সেটা নিয়ে আগের চেয়ে বেশি ভাবছেন। মানে আলোচনা চলছে ভেতরে ভেতরে। আচ্ছা। উপযুক্ত সময় ও পরিবেশ পেলে হয়তো এ নিয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসতেও পারে। যদি সত্যি এমনটা হয় তাহলে দেশের রাজনীতিতে এর একটা বড় প্রভাব পড়তে পারে কিন্তু। সেটা ঠিক। আচ্ছা, রাজনীতির মাঠের আরেকটা খবর হলো ঐক্যের ডাক। ডেইলি স্টার জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার উপর খুব জোর দিয়েছেন। হ্যাঁ, বিশেষ করে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে। এই সনদটা হলো বিভিন্ন দলের ঐক্যমত্যের ভিত্তিতে তৈরি একটা রূপরেখা, তাই না? যেটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজের পদনির্দেশ করার কথা। একদম। ফরেন সার্ভিস একাডেমিতে একটা বৈঠক ছিল জাতীয় ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর। সেখানেই তিনি এই কথা বলেছেন। তিনি কিন্তু সতর্কও করেছেন সমঝোতা না হলে পরিস্থিতি খারাপ হতে পারে। মানে তিনি বলতে চাইছেন সমঝোতা ছাড়া উপায় নেই। হ্যাঁ, তার কথার মূল সুরটা ছিল যে পথে যাত্রা শুরু হয়েছে সেখান থেকে পিছু হটার সুযোগ কম, সমঝোতা করতেই হবে। তিনি আশা প্রকাশ করেছেন মতপার্থক্যগুলো মিটিয়ে ফেলা গেলে ফেব্রুয়ারির নির্বাচন একটা মহোৎসবের নির্বাচন হবে। আচ্ছা, মহোৎসবের নির্বাচন। অর্থাৎ রাজনৈতিক স্থিতিশীলতা আর সুষ্ঠু নির্বাচনের জন্য দলগুলোর মধ্যে বোঝাপড়াটা জরুরি। না হলে দেশ আবার অনিশ্চয়তার দিকে যেতে পারে, এটাই তার মূল বার্তা। এই সমঝোতার চেষ্টার সাথে কিন্তু ওই যে শুরুতে বলছিলাম নিরাপত্তা পরিস্থিতি মানে অস্ত্র উদ্ধারের চ্যালেঞ্জটাও সম্পর্কিত। স্থিতিশীল পরিবেশ না থাকলে তো কিছুই এগোবে না। ঠিক বলেছেন। আচ্ছা, এবার একটু আইন আর প্রশাসনের দিকে তাকাই। আজকের পত্রিকার একটা খবর বলছে সরকার নাকি যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর কথা ভাবছে। ও, এটা নিয়েও কথা হচ্ছে। হ্যাঁ, বিশেষ করে বয়স্ক বন্দীদের মুক্তির ব্যাপারটা নাকি বিবেচনা করা হচ্ছে। যুক্তি দেওয়া হচ্ছে এরা কারাগারের নানা রোগে ভুগছেন, তাদের চিকিৎসার পেছনে সরকারের অনেক খরচ হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টাই একথা জানিয়েছেন। এখনকার আইন মানে ১৮৬০ সালের দণ্ডবিধি অনুযায়ী যাবজ্জীবন মানে তো ৩০ বছরের কারাবাস। হ্যাঁ। প্রস্তাব আসছে বয়সের বিবেচনায় নারীদের ক্ষেত্রে এটা ২০ বছর আর পুরুষদের ক্ষেত্রে হয়তো তার চেয়ে কিছু বেশি হতে পারে। তবে এটা কিন্তু সবার জন্য নয়। শর্ত থাকবে। হ্যাঁ, সাজার সময় আসামির বয়স এবং কিছু নির্দিষ্ট শর্তের ওপর নির্ভর করবে। যেমন খুব গুরুতর কিছু অপরাধের ক্ষেত্রে হয়তো এই সুবিধা মিলবে না। এই প্রস্তাব পাশ হলে একদিকে যেমন কারাগারের ওপর চাপ কমবে, একটা মানবিক দিকও হয়তো বিবেচিত হবে। কিন্তু সমাজের প্রতিক্রিয়া কি হবে? ঠিক, বিশেষ করে যারা অপরাধের শিকার হয়েছিলেন তাদের পরিবারগুলো কিভাবে নেবে এটা নিয়ে বিতর্ক হওয়ার যথেষ্ট অবকাশ আছে। প্রশাসনের ভেতরেও কিন্তু একটা অস্বস্তিকর খবর আছে। নিউ এজ রিপোর্ট করছে দুর্নীতি দমন কমিশন মানে দুদক, যারা নিজেরাই দুর্নীতি দমনের দায়িত্বে। হ্যাঁ, তাদের নিজেদের কর্মীদের দুর্নীতি সামলাতেই নাকি হিমশিম খেতে হচ্ছে। অনেকের বিরুদ্ধে ঘুষ নেওয়া বা সন্দেহভাজনদের থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠছে। এই পরিসংখ্যানটা আসলেই চমকে যাওয়ার মতো। দুদক নিজেই জানাচ্ছে গত প্রায় ১৮ বছরে তারা নিজেদের ২৪৪ জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। ১৮ বছরে ২৪৪ জন, তাদের নিজেদের লোক। হ্যাঁ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান দুদকের এই পদক্ষেপকে ভালো বললেও বলছেন শুধু বিভাগীয় শাস্তি যথেষ্ট নয়। মানে যাদের বিরুদ্ধে অভিযোগ গুরুতর তাদের আদালতে পাঠানো উচিত।
যখন দুর্নীতি দমনের দায়িত্বে থাকা সংস্থার ভেতরেই দুর্নীতির এমন অভিযোগ ওঠে তখন তো পুরো প্রতিষ্ঠানটার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন জাগে। এটা রাষ্ট্রের দুর্নীতি বিরোধী লড়াইকে দুর্বল করে দেয়, তাই না? হ্যাঁ, এটা তো খুবই সিরিয়াস ব্যাপার। আচ্ছা, এবার একটু শিক্ষা আর সমাজ ব্যবস্থার দিকে তাকাই। বণিক বার্তার একটা রিপোর্ট বলছে দেশে কোচিং সেন্টারগুলো কেমন যেন নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে উঠছে। ওহ, কোচিং সেন্টার, এটা তো একটা বিশাল ইন্ডাস্ট্রি হয়ে গেছে। হ্যাঁ, হাজার হাজার কোচিং সেন্টার চলছে স্থানীয় সরকারের অনুমোদন নিয়ে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস-এর জরিপ বলছে নিবন্ধিত কোচিং সেন্টারই আছে প্রায় ৬,৫০০। কিন্তু ধারণা করা হয় এর বাইরে অনিবন্ধিত কোচিং সেন্টার আছে আরও কয়েক গুণ বেশি। এখানেই সমস্যাটা। এগুলো তো আসলে শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠান, তাই না? হ্যাঁ। একাডেমিক কোচিং, ভর্তি কোচিং। হ্যাঁ। কিন্তু এদের নিবন্ধন বা ট্রেড লাইসেন্স দিচ্ছে সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয় নয়। না, আইনের কিছু ধারায়, যেমন সিটি কর্পোরেশন বা পৌরসভা আইনে ব্যবসার লাইসেন্স দেওয়ার ক্ষমতা, সেই সুযোগটা আছে। ফলে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডগুলোর কোনো সরাসরি তদারকি থাকছে না। মানে কোনো নিয়মকানুন নেই। তেমন কোনো নীতিমালা নেই। কিভাবে চলবে এই কোচিং সেন্টার, কতজন ছাত্রের জন্য কতজন শিক্ষক থাকবেন, ফি কেমন হবে, এসবের কোনো নিয়ম নেই। তারা ব্যবসা প্রতিষ্ঠানের মতো লাইসেন্স নিয়ে দিব্যি বৈধভাবে কাজ চালাচ্ছে। এটা শিক্ষার মূল স্রোতের সমান্তরালে একটা বিশাল কিন্তু প্রায় নিয়ন্ত্রণহীন বাজার তৈরি করেছে। আচ্ছা, শিক্ষার এই পরিস্থিতির পাশাপাশি সমাজের আরেকটা অন্ধকার দিক উঠে আসছে রাজনৈতিক সংঘাতের খবরে। কালের কণ্ঠ একটা রিপোর্ট করেছে মানবাধিকার সংগঠন HRSS-এর তথ্যের ভিত্তিতে। তারা বলছে গত এক বছরে, মানে সেপ্টেম্বর ২৪ থেকে অগস্ট ২৫ পর্যন্ত দেশে প্রায় ১,০০০, ঠিক শুনছি, ১,০০০ রাজনৈতিক সহিংসতায় ১৫১ জন মারা গেছেন। সংখ্যাটা বহাবহ। আর আহত ৭,৫০০-এর বেশি মানুষ। ভাবা যায়। আর এই সহিংসতার কারণগুলোও খুব চেনা। রাজনৈতিক প্রভাব বিস্তার, পুরনো শত্রুতার জের, দলের কমিটি গঠন নিয়ে ঝামেলা, চাঁদাবাজি, এমনকি জমি বা স্থাপনা দখল। অন্যান্য মানবাধিকার সংগঠন যেমন আইন ও সালিশ কেন্দ্র আস্ক বা অধিকার, তাদের রিপোর্টও কাছাকাছি সময়ের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রাজনৈতিক হত্যার কথা বলছে। মানে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, একটা ধারা চলছে। একদম। পুলিশের নিজের পরিসংখ্যানেও কিন্তু গত এক বছরে হত্যা মামলা বেড়েছে গড়ে মাসে ৩২১টির বেশি। এই চিত্রটা দেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার একটা স্পষ্ট প্রমাণ। এটা গণতান্ত্রিক পরিবেশের জন্য তো বটেই, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্যও বিরাট এক অন্তরায়। আর ভাবুন, সেই যে শুরুতে আমরা লুটের অস্ত্রের কথা বলছিলাম, হ্যাঁ, এই রাজনৈতিক হিংসায় সেগুলো ব্যবহৃত হওয়ার আশঙ্কা কি উড়িয়ে দেওয়া যায়? একদমই না। সে আশঙ্কা তো রয়েই যাচ্ছে। দুটো বিষয় তো সম্পর্কিত হতেই পারে। ঠিক। এবার একটু অর্থনীতি দিকে নজর দিই। দেশ রূপান্তর খবর দিচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বিশাল বাণিজ্য ঘাটতি আছে, প্রায় $6 বিলিয়ন, হ্যাঁ, বেশ বড় ঘাটতি। সেটা কমাতে পারলে যুক্তরাষ্ট্র নাকি বাংলাদেশি পণ্যের উপর তাদের আরোপিত পাল্টা শুল্ক, যেটা এখন 20%, সেটা কমাতে পারে। এটা একটা ভালো খবর হতে পারে যদি সত্যি হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন ঢাকায় আসা মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এই আশার কথা শুনিয়েছেন। বাংলাদেশ কি কোনো নির্দিষ্ট হার চেয়েছে? হ্যাঁ, বাংলাদেশ চাইছে এই শুল্কটা কমিয়ে 15% আনা হোক, যদিও যুক্তরাষ্ট্র নির্দিষ্টভাবে 15%-এর প্রতিশ্রুতি দেয়নি। তাহলে কিন্তু তারা বলেছে বাণিজ্য ঘাটতি কমার সাথে শুল্ক কমানোর বিষয়টা তারা ইতিবাচকভাবে দেখবে। আর যেহেতু ঘাটতি ইতোমধ্যে কিছুটা কমেছে, তাতে তারা সন্তুষ্টও। দুই দেশের মধ্যে একটা বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যেই এসব আলোচনা চলছে। তাহলে আশা করা যায়, হ্যাঁ, যদি সত্যি ঘাটতি কমে এবং যুক্তরাষ্ট্র শুল্ক কমায়, তবে তা বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতের জন্য খুব ভালো খবর হবে। তবে পুরোটাই নির্ভর করছে আগামী দিনের পদক্ষেপের উপর। আচ্ছা, আর সবশেষে এমন একটা বিষয় যা হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু এর প্রতি কি গুরুত্ব আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, মানে ডাকসু নির্বাচন। ও হ্যাঁ, ডাকসু নির্বাচন নিয়েও তো কথা হচ্ছে। সমকালের রিপোর্ট বলছে নির্বাচনের ফল ঘোষণার পর দেখা যাচ্ছে কেন্দ্রীয় আর হল সংসদ মিলিয়ে 18 জন প্রার্থীর পাওয়া ভোটের হিসাবে গড়মিল আছে। গড়মিল মানে কম বেশি? হ্যাঁ, কারো ভোট প্রকাশিত ফলে বেশি দেখানো হয়েছে, কারো কম।
9 জনের বেশি, 9 জনের কম। প্রার্থীরা এটা নিয়ে ফেসবুকে বেশ শোরগোল করছেন। প্রধান রিটার্নিং অফিসার প্রাধ্যাপক জসিমউদ্দিন অবশ্য বলছেন এটা নাকি ছাপার ভুল, প্রিন্টিং মিস্টেক আর কি। শুধু ছাপার ভুল, কিন্তু সমস্যাটা নাকি শুধু এই গরমিল নয়। ঠিক, সমস্যা আরও আছে। নির্বাচনের 4 দিন পার হয়ে গেলেও মোট কত ভোট পড়েছে, কত ভোট বাতিল হয়েছে, এই পুরো তথ্যটা কেন্দ্রীয়ভাবে বা সব হলের জন্য একযোগে প্রকাশ করা হয়নি। 4 দিনও হয়নি? হ্যাঁ, 18টা হলের মধ্যে মাত্র 6টার রেজাল্ট শিটে বাতিল বা কাস্ট না হওয়া ভোটের সংখ্যা উল্লেখ ছিল, বাকিগুলোর নেই। এটার ব্যাখ্যা কি? রিটার্নিং অফিসারের ব্যাখ্যা, অফিস বন্ধ থাকায় সব তথ্য গুছিয়ে প্রকাশ করা যায়নি, পরে আলাদা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। কিন্তু দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র সংসদ নির্বাচনে এমন ঘটনা ঘটলে তা পুরো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা আর বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলে। ছোটখাটো ত্রুটিও অনেক সময় বড় সন্দেহের জন্ম দেয়, বুঝলেন না? সেটা ঠিক। তাহলে এই যে এতগুলো বিষয় নিয়ে আমরা কথা বললাম, নিরাপত্তা সংকট আর লুটের অস্ত্র, রাজনীতির মাঠে জামায়াতের সম্ভাব্য ভুলবদল আর ঐক্যের ডাক, কারাগারে সাজার মেয়াদ কমানোর চিন্তা আর খোদ দুদকেই দুর্নীতির অভিযোগ, কোচিং ব্যবসার রমরমা কিন্তু নিয়ন্ত্রণহীন অবস্থা, ভয় ধরানো রাজনৈতিক সংঘাতের পরিসংখ্যান, আমেরিকার সাথে বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা, আবার ডাকসু নির্বাচনের ফলাফলে গোলমাল, সব মিলিয়ে কি দাঁড়ালো? একটা জগাখিচুড়ি অবস্থা, নাকি কোনো সুতো আছে এর মধ্যে? দেখুন, আপাতদৃষ্টিতে এগুলো ভিন্ন ভিন্ন ঘটনা মনে হলেও এদের মধ্যে কিন্তু গভীর যোগসূত্র আছে। আপনি যেমনটা বললেন, একটা সুতো অবশ্যই আছে। যেমন উদ্ধার না হওয়া অস্ত্র নিরাপত্তা সংকট বাড়ায়, যা রাজনৈতিক স্থিতিশীলতাকে বিঘ্নিত করতে পারে। আবার রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। প্রশাসনিক স্বচ্ছতার অভাব, যেমন দুদকের ভেতরের অভিযোগ, সেটা সব ক্ষেত্রে আস্থাহীনতা তৈরি করে। কোচিং ব্যবসা বা রাজনৈতিক সংঘাত? হ্যাঁ, কোচিং ব্যবসার নিয়ন্ত্রণহীনতা যেমন শিক্ষা ব্যবস্থার দুর্বলতা দেখায়, তেমনি রাজনৈতিক সংঘাত সমাজের ভেতরের অসহিষ্ণুতা আর আইনের শাসনের অভাবকে সামনে আনে। ডাকসু নির্বাচনের ঘটনা হয়তো ছোট পরিসরে, কিন্তু বৃহত্তর ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা রাখতে পারাটা তো জরুরি। তাহলে সব মিলিয়ে একটা মিশ্র ছবি, তাই না? একদম। সব মিলিয়ে এই রিপোর্টগুলো দেশের শাসন ব্যবস্থা, সামাজিক পরিস্থিতি আর ভবিষ্যতের পথচলা নিয়ে একটা মিশ্র ছবি তুলে ধরে। একদিকে কিছু ইতিবাচক সম্ভাবনার ইঙ্গিত আছে, যেমন ধরুন ঐক্যের ডাক বা বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা। অন্যদিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও স্পষ্ট: নিরাপত্তা, দুর্নীতি, সংঘাত। শ্রোতাদের জন্য হয়তো একটা প্রশ্ন রেখে যাওয়া যায় এখানে। হ্যাঁ, সেটাই ভাবছিলাম। এই যে এতগুলো সমস্যা আর সম্ভাবনার কথা আমরা শুনলাম, দেশের স্থিতিশীলতা আর সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে কোন বিষয়টাকে সবচেয়ে জরুরি বা গুরুত্বপূর্ণ বলে মনে হয়? কেন? এই প্রশ্নটা হয়তো আমাদের এই বিচ্ছিন্ন খবরগুলোর ভেতরের বৃহত্তর স্রোতটা নিয়ে ভাবতে সাহায্য করবে। আজকের আলোচনাটা এই সংগৃহীত সংবাদ প্রতিবেদনগুলো নিয়ে। এখানে সাম্প্রতিক অনেক ঘটনাই উঠে এসেছে। ঠিক, দেখলাম তো, লুটের অস্ত্র উদ্ধার, আবার ধরুন জামায়াতের অবস্থান বদলের খবর, দুদেকের ভেতরের ব্যাপার, কোচিং সেন্টার, নির্বাচন নিয়ে কথাবার্তা, মানে ডাকসু নির্বাচনও আছে দেখছি, অনেক কিছুই আছে। হ্যাঁ, অনেক বিষয় তো বটেই, কিন্তু পড়তে গিয়ে আমার যে প্রশ্নটা মনে আসলো, এত ভিন্ন ভিন্ন জিনিস একসাথে আনার আসলে উদ্দেশ্যটা কি? খবরগুলো তো গুরুত্বপূর্ণ, কিন্তু সব মিলিয়ে পাঠকের জন্য মূল বার্তাটা কোথায়? মনে হচ্ছিল যেন একটা সুসংহত বার্তার অভাব আছে। আপনি একদম ঠিক পয়েন্টটা ধরেছেন। এই সংকলনটার মূল বার্তার যে অস্পষ্টতা, সেটা আসলেই একটা বড় ব্যাপার। দেখুন, এখানে যা যা আছে, এই যে লুটের অস্ত্র, জামায়াতের খবরটা, যাবজ্জীবন কারাদণ্ড কমানোর বিষয়, আবার ঐক্যমত্যের ডাক, দুদেকের শাস্তি, কোচিং সেন্টারের বাড়বাড়ন্ত, রাজনৈতিক ঝামেলা, বাণিজ্য শুল্ক, ডাকসু, এগুলো তো আসলে সাম্প্রতিক সময়ের এক একটা ছবি, তাই না? হ্যাঁ, খণ্ড খণ্ড ছবি। কিন্তু এগুলোকে যখন একসাথে রাখা হচ্ছে, তখন এদের মিলিত আবেদনটা কি দাঁড়াচ্ছে সেটা ঠিক পরিষ্কার হচ্ছে না। অর্থাৎ সমস্যাটা হচ্ছে এগুলোকে এক সুতোয় গাঁথার অভাব। ঠিক বললাম? হ্যাঁ, অনেকটা সেরকমই। দেখুন, সমস্যাটা কোথায়? বৈচিত্র্য থাকা তো ভালো, সাম্প্রতিক ঘটনার একটা বড় চিত্র পাওয়া যায়, কিন্তু যখন একটা লেখা তৈরি হয়, পাঠকের একটা প্রত্যাশা থাকে যে এর পেছনে একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ বা থিম থাকবে, মানে এই আলাদা খবরগুলোকে কিছু একটা একসাথে বাঁধবে। আচ্ছা,
এখানে সেই বাঁধনটা একটু আলগা লাগছে। মনে হচ্ছে যেন দিনের কিছু জরুরি খবর, কিন্তু সেগুলোর মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই, এমনি পাশাপাশি রাখা হয়েছে। এর ফলে কি হচ্ছে, পাঠক হয়তো প্রত্যেকটা খবর আলাদাভাবে বুঝছেন, কিন্তু পুরোটা পড়ার পর তার মনে কোনো একটা নির্দিষ্ট ধারণা বা প্রশ্ন গেঁথে থাকছে না। লেখাটা একটু ছড়ানো ছিটানো মনে হতে পারে। বুঝলাম। তাহলে এই যে ছড়ানো ছিটানো ভাব, এটা কাটানোর জন্য কি করা যেতে পারে? কিভাবে এটাকে আরেকটু গোছানো যায়? আমার মনে হয় পরামর্শ সবচেয়ে জরুরি কাজটা হলো একটা স্পষ্ট থিম বা ফোকাস পয়েন্ট ঠিক করা। সম্পাদককে ভাবতে হবে তিনি এই খবরগুলো দিয়ে আসলে কোন গল্পটা বলতে চাইছেন বা কোন বিশেষ দিকটা তুলে ধরতে চাইছেন। এই থিমটাই হবে সেই সুতো যা সবগুলোকে একসাথে গেঁথে রাখবে। আচ্ছা, একটা উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এই যে খবরগুলো আছে, এগুলো দিয়ে কেমন থিম হতে পারে? অবশ্যই। ধরুন, এখানে বেশ কয়েকটা খবর আছে যা শাসন ব্যবস্থার নানা সমস্যা বা চ্যালেঞ্জ তুলে ধরে, যেমন অস্ত্র উদ্ধারে ব্যর্থতা, দুদক নিজেদের লোকদের শাস্তি দেওয়া, কোচিং সেন্টারগুলোর ওপর নিয়ন্ত্রণ না থাকা, ডাকসু নির্বাচন নিয়ে প্রশ্ন। হ্যাঁ, আছে তো। তো এই খবরগুলোকে একসাথে এনে পুরো লেখাটাকে বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থার চ্যালেঞ্জ এই ধরনের একটা থিমের ওপর দাঁড় করানো যেত। আচ্ছা, এটা একটা ভালো অ্যাঙ্গেল। অথবা ধরুন, সামনে নির্বাচন আসছে, সেই দিক থেকে দেখলে রাজনীতিক সংঘাতের খবর আছে, অধ্যাপক ইউনুসের ঐকমত্যের ডাক আছে, লুটের অস্ত্রের ঝুঁকি আছে, আবার জামায়াতের মতো দলের অবস্থান বদলেরও একটা ইঙ্গিত আছে। ঠিক। এগুলোকে কেন্দ্র করে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এরকম একটা থিমও কিন্তু হতে পারত। যখন একটা নির্দিষ্ট ফোকাস থাকে, তখন কোন খবরটা রাখব, কিভাবে সাজাবো, এই সিদ্ধান্তগুলো নেওয়া সহজ হয়। আর পাঠকের জন্য সংবাদের ভেতরের মানেটা বোঝা, ঘটনাগুলোর মধ্যে লিঙ্ক খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যায়। দারুণ পয়েন্ট। হ্যাঁ, একটা ভালো থিম পুরো অভিজ্ঞতাই বদলে দিতে পারে। আচ্ছা, এবার দ্বিতীয় যে দিকটা আমার চোখে পড়ল, সেটা হলো খবরগুলোর নিজেদের মধ্যে যে একটা সংযোগ, সেটার অভাব। মনে হলো যেন অনেক জায়গায় দুটো খবরের মধ্যে একটা স্পষ্ট যোগসূত্র থাকার সুযোগ ছিল, কিন্তু সেটা ঠিক ধরিয়ে দেওয়া হয়নি। হ্যাঁ, এই পর্যবেক্ষণটা খুব দরকারি। এই যে খবরগুলো সাজানো হয়েছে, এগুলোর মধ্যে যৌক্তিক সংযোগটা আরও স্পষ্ট করা যেত। আপনি যেমনটা বলছিলেন, অনেক সময় আপাতদৃষ্টিতে আলাদা মনে হলেও ঘটনাগুলোর মধ্যে কিন্তু একটা ভেতরের সম্পর্ক থাকে, তাই না? ঠিক তাই। সেটা ধরিয়ে দিলে লেখাটা আরও গভীর হয়। একদম। যেমন ধরুন, একদিকে বলা হচ্ছে লুটের অস্ত্র উদ্ধার হচ্ছে না, নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ছে, আবার অন্যদিকে অধ্যাপক ইউনুস চাইছেন একটা মহোৎসবের নির্বাচন হোক। এই দুটো খবরের মধ্যে তো একটা টানাপোড়েন আছে, তাই না? অবশ্যই আছে। কিংবা ধরুন, দুদকের ভেতরের দুর্নীতি নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আবার কোচিং সেন্টারগুলো নিয়ন্ত্রণ ছাড়াই গজিয়ে উঠছে। দুটোই কি একই দিক ইঙ্গিত করে না? প্রাতিষ্ঠানিক নজরদারির দুর্বলতা। ঠিক। কিন্তু এই কানেকশনগুলো সেভাবে বলা হয়নি, পাঠকের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। একদম ঠিক। সমস্যা? আর সমস্যাটা এখানেই হয়, যখন এই সংযোগগুলো পরিষ্কার করে দেখানো হয় না, তখন পাঠক কি পান? শুধুই কিছু আলাদা আলাদা ঘটনা। একটা ঘটনার নিরিখে অন্য ঘটনাটার গুরুত্ব কি, বা এই ঘটনাগুলোর মধ্যে একে অপরের ওপর কি প্রভাব পড়ছে, সেটা বোঝা কঠিন হয়ে যায়। ফলে লেখাটার যে বিশ্লেষণধর্মী হওয়ার সুযোগ ছিল, বা আমরা যেটাকে বলি সো হোয়াট ফ্যাক্টর, এই সব জেনে আমার কি লাভ বা এর বৃহত্তর মানেটা কি, সেই জায়গাটা একটু দুর্বল হয়ে যায়। পাঠক হয়তো ভাবেন, হ্যাঁ খবরগুলো জানলাম, কিন্তু এগুলো একসাথে কেন, বা এদের মধ্যে সম্পর্কটা ঠিক কি? তাহলে এর সমাধান কি হতে পারে? প্রত্যেকটা খবরের পরে লম্বা করে বিশ্লেষণ দিতে হবে? সেটা তো আবার লেখার ধরনটাই পাল্টে দেবে। না, লম্বা বিশ্লেষণের একদমই দরকার নেই। বরং খুব ছোট্ট করে, হয়তো মাত্র এক লাইনে একটা মন্তব্য বা একটা প্রশ্ন জুড়ে দেওয়া যেতে পারে, যা আগের খবরটার সাথে পরেরটার একটা যোগসূত্র তৈরি করে। আচ্ছা, এটা অনেকটা পাঠকের হাত ধরে এক খবর থেকে পরের খবরে নিয়ে যাওয়ার মতো কাজ করবে। কাঠামোগতভাবে খবরগুলোকে যুক্ত করবে আর পাঠককে একটু ভাবতেও সাহায্য করবে। এটা কিভাবে করা যেতে পারে? কিছু উদাহরণ দিলে বুঝতে সুবিধা হতো। হ্যাঁ, অবশ্যই। ধরা যাক, অধ্যাপক ইউনুসের ঐকমত্যের আহ্বানের খবরটা যেখানে দিচ্ছেন, তার ঠিক আগে লুটের অস্ত্রের খবরটা ছিল। তো ওই খবরটার শেষে ছোট্ট করে যোগ করা যেতে পারে, নিরাপত্তার এই যে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ, এটা অধ্যাপক ইউনুসের কাঙ্ক্ষিত মহোৎসবের নির্বাচন আয়োজনের পথে কতটা বাস্তবসম্মত, সেই প্রশ্ন কিন্তু উঠছে। ও আচ্ছা,
ইন্টারেস্টিং। অথবা ধরুন দুধের দুর্নীতির খবর আর কোচিং সেন্টারের খবর পরপর রাখলেন। শেষে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া যেতে পারে, দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে শিক্ষা খাতের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ন্ত্রক সংস্থার এই যে দুর্বলতা দেখা যাচ্ছে, এটা কি আরও বড় কোনো প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের ইঙ্গিত দেয়? কিংবা ধরুন বাণিজ্য শুল্কের খবর আর রাজনৈতিক সংহিংসার খবর যদি কাছাকাছি থাকে, তাহলে একটা ব্রিজ হতে পারে এরকম, দেশের অর্থনীতির চ্যালেঞ্জের সাথে যদি রাজনৈতিক অস্থিরতাও যোগ হয়, তাহলে সামগ্রিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু একটা গভীর চিন্তার বিষয়। এই রকম ছোট ছোট টাচ, মানে সংশ্লেষণমূলক মন্তব্য বা প্রশ্ন, লেখাটার পাঠকযোগ্যতা আর বিশ্লেষণাত্মক গভীরতা দুটোই বাড়াতে পারে, পাঠককে সংবাদের গভীরে যেতে সাহায্য করবে। চমৎকার আইডিয়া তো। খুব অল্প কথাই তাহলে সংবাদের মাত্রাটা বাড়িয়ে দেওয়া যায়। আচ্ছা, এবার তৃতীয় যে ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হলো কিছু খবরের ক্ষেত্রে প্রাসঙ্গিক যে গভীরতা, সেটার অভাব। মানে খবরটা দেওয়া হয়েছে, কিন্তু সেটার পুরো তাৎপর্য বোঝার জন্য যেটুকু প্রেক্ষাপট বা বিশ্লেষণ দরকার সেটা যেন মিসিং। ঠিক ধরেছেন। প্রাসঙ্গিক গভীরতা আর তাৎপর্য তুলে ধরার ক্ষেত্রে কিছু জায়গায় এফেক্টিভলি অপর্যাপ্ততা আছে। মানে লেখাটা অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সারসংক্ষেপ দিচ্ছে ঠিকই, কিন্তু কয়েকটা ক্ষেত্রে ঘটনার পেছনের কারণটা কি, এর প্রেক্ষাপট কি, বা এর সম্ভাব্য প্রভাব কি হতে পারে, সেই আলোচনাটা প্রায় নেই বললেই চলে। হ্যাঁ, যেমন ধরুন জামায়াতে ইসলামীর ৭১-এর ভূমিকা নিয়ে ভুল স্বীকার করার দিকে এগোনোর যে খবরটা, এটা তো খুবই বড় একটা খবর। অবশ্যই। কিন্তু এর পেছনের সম্ভাব্য কারণ কি? এটা কি আসলেই তাদের উপলব্ধি, নাকি রাজনৈতিক কৌশল? তাদের যে দীর্ঘদিনের দলীয় অবস্থান, সেটার সাথেই বা এই পরিবর্তনের সম্পর্ক কি? কিংবা এই সুদূর প্রসারে রাজনৈতিক প্রভাব কি হতে পারে? এই বিষয়গুলো নিয়ে কোনো ইঙ্গিত নেই, জাস্ট খবরটা দেয়া হয়েছে। একদম। একইভাবে দুদকের যে ২৪৪ জন কর্মকর্তা কর্মচারীকে শাস্তি দেওয়ার খবরটা, সেটাও দেখুন। সংখ্যাটা তো বেশ বড়, কিন্তু শাস্তিগুলো ঠিক কেমন? এগুলো কি শুধু মৌখিক ভর্ৎসনা, নাকি এর মধ্যে আর্থিক জরিমানা বা পদাবনতিও আছে? আর এই শাস্তি ভবিষ্যতে দুর্নীতি রোধে বা অন্যদের নিরাস্ত করতে কতটা কার্যকর হবে, এই প্রশ্নগুলোর উত্তর বা আলোচনার কোনো সূত্র কিন্তু ওখানে নেই। হ্যাঁ, মানে খবরটা পড়ছি ঠিকই, কিন্তু মনে হচ্ছে যেন পুরো ছবিটা পাচ্ছি না। কিছু জরুরি প্রশ্ন মনে আসছে, যেগুলোর উত্তর সেখানে নেই। ঠিক তাই। সমস্যাটা এখানেই। যখন দরকারি প্রেক্ষাপট বা সামান্য একটু বিশ্লেষণ বা সম্ভাব্য পরিণতির কোনো ইঙ্গিত থাকে না, তখন সংবাদের আসল গুরুত্ব বা এর যে বিভিন্ন দিক, সেটা পাঠকের কাছে অস্পষ্ট থেকে যেতে পারে। যেমন জামায়াতের অবস্থান পরিবর্তনের খবরটা শুধু পড়লে মনে হতে পারে, ওহ, এটা হঠাৎ করে ঘটে গেল। কিন্তু এর পেছনে যে কয়েক দশকের ইতিহাস আছে, রাজনৈতিক পরিস্থিতির বদল আছে, দলের ভেতরের নানা সমীকরণ আছে, এগুলোর একটু আঁচ না পেলে খবরটার গভীরতা বোঝা কঠিন। ঠিক একইভাবে দুর্নীতির শাস্তির খবরটা পড়লে হয়তো মনে হবে, বাহ, সংস্থাটা খুব কাজ করছে, কিন্তু শাস্তির ধরন বা এর কার্যকারিতা না জানলে এর আসল প্রভাবটা তো মূল্যায়ন করা যায় না। ফলে লেখাটা অনেক ক্ষেত্রেই শুধু কিছু তথ্যের যোগান হয়ে থেকে যায়, পাঠককে গভীরে চিন্তা করতে বা ঘটনার বহুমাত্রিক তাৎপর্য বুঝতে পুরোপুরি সাহায্য করতে পারে না। তাহলে এখানে সমাধান কি? প্রতিটি খবরের সাথে কি লম্বা করে প্রেক্ষাপট যোগ করতে হবে? না না, আবারও বলছি, লম্বা করার দরকার নেই। প্রয়োজন অনুযায়ী প্রত্যেকটা সংবাদের সারসংক্ষেপের সাথে জাস্ট ১-২ বাক্য যোগ করে সেটার প্রেক্ষাপটটা একটু ধরিয়ে দেওয়া যেতে পারে, অথবা খবরটা শেষ করার সময় একটা প্রাসঙ্গিক প্রশ্ন তুলে দেওয়া যেতে পারে, যা পাঠককে একটু ভাবাবে। মূল উদ্দেশ্যটা হলো পাঠককে শুধু ঘটনাটা জানানো নয়, বরং ঘটনাটা নিয়ে চিন্তা করতে উৎসাহিত করা। কয়েকটা উদাহরণ দিলে খুব ভালো হয়। এই যে জামায়াতের বা দুধের খবরটার কথা বললাম, এগুলোর ক্ষেত্রে কি যোগ করা যেত? হ্যাঁ, অবশ্যই। যেমন জামায়াতের খবরটার শেষে যোগ করা যেতে পারে এরকম: দলটির কয়েক দশকের যে পরিচিত অবস্থান, তার নিরিখে এই পরিবর্তন কতটা আন্তরিক, অথবা এটা নিছকই রাজনৈতিক কৌশল কিনা, এবং এর প্রতি দলের ভেতরে বা বাইরে কি প্রতিক্রিয়া হয়, তার সামনের দিনগুলোতেই হয়তো স্পষ্ট হবে। দেখুন, এখানে কিন্তু কোনো উপসংহার টানা হচ্ছে না, শুধু ভাবনার কিছু দিক খুলে দেওয়া হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। অথবা দুদকের শাস্তির খবরটার পর একটা প্রশ্ন রাখা যেতে পারে,
এই বিভাগীয় শাস্তির পাশাপাশি গুরুতর অভিযোগের ক্ষেত্রে যদি ফৌজদারি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সেটা ভবিষ্যতে অন্যদের জন্য কতটা দৃষ্টান্ত স্থাপন করবে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিংবা ধরুন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বয়স্ক আসামিদের শাস্তি কমানোর যে খবরটা আছে সেটার সাথে জুড়ে দেওয়া যেতে পারে। বন্দীদের বয়স ও মানবিক দিক বিবেচনা করার এই উদ্যোগ অবশ্যই ভালো, কিন্তু গুরুতর অপরাধের ক্ষেত্রে এর প্রয়োগ অপরাধ দমনের সার্বিক ব্যবস্থায় কোনো দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে কিনা সে বিষয়ে একটা ভারসাম্যপূর্ণ নীতি ভাবা দরকার। এই সামান্য সংযোজনগুলোই কিন্তু লেখাটাকে অনেক বেশি চিন্তাশীল, বিশ্লেষণধর্মী করে তুলতে পারে। পাঠকের কাছে এর মূল্য বেড়ে যায়। খুবই কাজের পরামর্শ। আসলেই এই ছোট ছোট পরিবর্তনগুলোই লেখাটার মান অনেক উন্নত করতে পারে বলে মনে হচ্ছে। আশা করি সেটাই হবে। আসল লক্ষ্য তো পাঠককে শুধু তথ্যের ভোক্তা না বানিয়ে তথ্যের বিশ্লেষক হয়ে উঠতে একটু সাহায্য করা। তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো যদি এক কথায় বলি, আমরা এই সংগৃহীত সংবাদ প্রতিবেদনগুলোর মূলত 3টি দিক নিয়ে কথা বললাম। প্রথমত, একটা সুসংহত কেন্দ্রীয় বার্তার অভাব, যা লেখাটাকে কিছুটা ছড়ানো ছিটানো করে ফেলেছে। ঠিক। লেখার বিশ্লেষণাত্মক গভীরতা কিছুটা কমিয়েছে। হ্যাঁ। এবং তৃতীয়ত, কিছু গুরুত্বপূর্ণ খবরের ক্ষেত্রে দরকারি প্রেক্ষাপট বা তাৎপর্য উন্মোচনে অপর্যাপ্ততা, যা পাঠকের পক্ষে ঘটনা সম্পূর্ণ গুরুত্ব বোঝা কঠিন করে তুলতে পারে। একদম ঠিক। আর এই সমস্যাগুলো কাটানোর জন্য আমাদের সুনির্দিষ্ট পরামর্শগুলো ছিল। প্রথমত, একটা স্পষ্ট কেন্দ্রীয় থিম বা দৃষ্টিকোণ ঠিক করে সেই অনুযায়ী খবর নির্বাচন ও উপস্থাপন করা। দ্বিতীয়ত, প্রাসঙ্গিক খবরগুলোর মধ্যে ছোট্ট মন্তব্য বা প্রশ্নের মাধ্যমে যৌক্তিক সংযোগ তৈরি করা, যাতে পাঠক একটা বড় ছবি দেখতে পান। আচ্ছা। এবং তৃতীয়ত, প্রয়োজন অনুযায়ী সংবাদের সাথে একটা বাক্যে প্রেক্ষাপট যোগ করা বা একটা বিশ্লেষণধর্মী প্রশ্ন তুলে সংবাদের গভীরে যেতে পাঠককে উৎসাহিত করা। চমৎকার। আশা করি এই পরামর্শগুলো আপনার সামনের কাজে লাগবে এবং লেখাটিকে আরও উন্নত ও অর্থবহ করতে সাহায্য করবে। আর হ্যাঁ, এই পরামর্শগুলো কাজে লাগানোর পর যদি আপনি আপনার পরিমার্জিত লেখাটা নিয়ে আবার আমাদের মতামত চান, তাহলে অবশ্যই আবার পাঠাতে পারেন। আমরা আনন্দের সাথেই সেটা আবার দেখব। দ্য ডিবেট অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমরা সাম্প্রতিক কিছু গণমাধ্যম প্রতিবেদনের উপর ভিত্তি করে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে, গত বছর আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আপনারা জানেন বেশ কিছু অস্ত্র লুট হয়েছিল। সেই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারে তাদের যে প্রচেষ্টা এবং দেশের সার্বিক অপরাধ পরিস্থিতির এখনকার অবস্থাটা আসলে কি? হ্যাঁ, এবং আলোচনার কেন্দ্রে কিন্তু একটা বেশ গুরুতর প্রশ্ন থাকছে। দেখুন, 1 বছরের বেশি সময় তো পার হয়ে গেল, কিন্তু তারপরেও কেন উল্লেখযোগ্য সংখ্যক, মানে সংখ্যাটা প্রায় 1300রও বেশি, এই লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার করা গেল না? আর এর সাথে আমরা দেখছি যে রাজনৈতিক সংঘাত, এমনকি খুনের মতো অপরাধের হারও যেন বাড়ছে। তো এই যে পুরো পরিস্থিতিটা, এটা কি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা ব্যবস্থার বলতে গেলে একটা অবনতির দিকে ইঙ্গিত করছে, বা সংশ্লিষ্ট বাহিনী যে কার্যকারিতা, তা নিয়ে কি কিছু মৌলিক প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়েছে? এটাই আমরা বোঝার চেষ্টা করব। আমার অবস্থানটা এখানে দেখুন বেশ স্পষ্ট। আমি মনে করি এই পরিস্থিতিটা এটা নিঃসন্দেহে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা এবং তাদের নেয়া যে কৌশলগুলো সেগুলোর কার্যকারিতা নিয়ে একটা গভীর উদ্বেগ প্রকাশের যথেষ্ট কারণ তৈরি করেছে। কারণ যখন এত বিপুল সংখ্যক, আর সেগুলো সাধারণ অস্ত্র নয়, অত্যাধুনিক অস্ত্র, সেগুলো যখন অপরাধীদের হাতে থেকে যায়, আর একই সময়ে আপনি দেখছেন সহিংস অপরাধ বাড়ছে, তখন তো এটা বলতেই হয় যে চ্যালেঞ্জটা মোকাবেলায় যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে হয়তো কোনো ঘাটতি রয়ে গেছে। আর আমি বিষয়টাকে সরাসরি ব্যর্থতা বা সক্ষমতার অভাব এভাবে দেখতে চাইছি না। আমার মনে হয় পরিস্থিতিটা নিঃসন্দেহে জটিল, খুবই উদ্বেগজনক, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাকে শুধু বাহিনীর ব্যর্থতা হিসেবে চিহ্নিত করাটা হয়তো কিছুটা অতি সরলীকরণ হয়ে যায়। কারণ চ্যালেঞ্জগুলো আসলেই বহুমাত্রিক, আর এই পরিস্থিতি মোকাবেলায় বাহিনীর যে একটা প্রচেষ্টা ছিল বা আছে, এবং কিছু সাফল্যও তো এসেছে, সেগুলোকেও আমাদের বিবেচনায় নেওয়া উচিত। সমস্যাটাকে একটু সামগ্রিকভাবে দেখা প্রয়োজন বলে আমি মনে করি। আচ্ছা, আমার অবস্থানটা আরেকটু পরিষ্কার করি। হ্যাঁ, কিছু তথ্যের দিকে যদি আমরা তাকাই, যেমন ধরুন গত বছর অগাস্ট মাসের ঘটনার পর প্রায় 5,600 5,753টি অস্ত্র লুট হয়। এর মধ্যে 1,353টি অস্ত্র
এবং এগুলো সম্ভবত সাধারণ মানের নয়, বেশ অত্যাধুনিক অস্ত্র হবারই কথা, সেগুলো 1 বছর পেরিয়ে গেলেও এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে, মানে বলা হচ্ছে অপরাধীদের হাতে রয়ে গেছে। মানবজমিনের প্রতিবেদনে যেমনটা দেখা গেছে, এই অস্ত্র উদ্ধারের জন্য কিন্তু পুরস্কার ঘোষণাসহ নানা উদ্যোগও নেওয়া হয়েছিল, কিন্তু সেগুলোকে শেষ পর্যন্ত রিপোর্টেই বলা হচ্ছে ব্যর্থ কৌশল। এটা শুধু উদ্বেগের না, আমি বলবো এটা ভীতিকর। কারণটা কি? কারণ এই যে উদ্ধার না হওয়া অস্ত্রগুলো, এগুলোই এখন খুন, চাঁদাবাজি, অপহরণ এই ধরনের মারাত্মক সব অপরাধে ব্যবহার হচ্ছে বলে শোনা যাচ্ছে। এটা তো সরাসরি সাধারণ নাগরিকের জীবন আর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে, তাই না? আর এর চেয়েও ভয়ের ব্যাপার হলো, কিছু রিপোর্টে এমনও ইঙ্গিত পাওয়া গেছে যে এই লুটের অস্ত্র কেনা বেচার মতো ভয়ঙ্কর অপরাধে খোদ পুলিশেরই কিছু সদস্যের নাকি জড়িত থাকার প্রমাণ মিলেছে। এটা তো শুধু বাহিনীর ভেতরের শৃঙ্খলা নিয়েই প্রশ্ন তোলে না, এটা পুরো ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা, সেটাকেও মারাত্মকভাবে নাড়িয়ে দেয়। একই সময়ে যদি আমরা অপরাধের পরিসংখ্যান দেখি, কালের কণ্ঠ বা HRSS-এর মতো সংস্থার তথ্য বলছে, গত 1 বছরে, মানে সেপ্টেম্বর 2024 থেকে অগস্ট 2025, প্রায় 1000-এর কাছাকাছি 988টি রাজনৈতিক সংঘাত হয়েছে। এতে 151 জন মানুষ মারা গেছেন আর আহত হয়েছেন 7500-এর বেশি। পুলিশ সদর দপ্তরের নিজের হিসাবেও দেখা যাচ্ছে যে দেশে হত্যা মামলা দায়েরের সংখ্যা কিন্তু বেড়েছে। গড়ে প্রতি মাসে 321টার মতো নতুন হত্যা মামলা হচ্ছে। আর সামনে তো জাতীয় নির্বাচন। এমন একটা স্পর্শকাতর সময়ে এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র বাইরে থাকাটা, এটা দেশের স্থিতিশীলতার জন্য যে কত বড় ঝুঁকি তা সহজেই বোঝা যায়। এই সব কিছু মিলেই আমার দৃঢ় বিশ্বাস যে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা এবং তাদের কৌশল নিয়ে এখন আসলেই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলার এবং এর উত্তর খোঁজার সময় এসেছে। আপনি যে বিষয়গুলো তুলে ধরলেন সেগুলোর গুরুত্ব আমি একেবারেই অস্বীকার করছি না, আর আপনার উদ্বেগের কারণগুলো আমি অবশ্যই বুঝতে পারছি। কিন্তু আমি মনে করি ছবিটার আরেকটা দিকও আমাদের একটু দেখা দরকার। প্রথমত, দেখুন, এটাও তো সত্যি যে ওই লুট হওয়া 5753টি অস্ত্রের মধ্যে 4410টি, মানে প্রায় 76% অস্ত্রই কিন্তু উদ্ধার করা হয়েছে, তাই না? একই সাথে প্রায় 6.5 লক্ষ রাউন্ড গোলাবারুদের মধ্যে প্রায় 4 লক্ষ রাউন্ড, মানে ধরুন প্রায় 60%, সেটাও কিন্তু ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এই পরিসংখ্যানটাও কিন্তু মানবজমিনের রিপোর্টেই আছে। এখন যে চরম অস্বাভাবিক আর বলতে গেলে নজিরবিহীন একটা পরিস্থিতিতে এই অস্ত্রগুলো লুট হয়েছিল, সেটা তো প্রায় একটা যুদ্ধক্ষেত্রের মতো অবস্থা ছিল। তেমন পরিস্থিতি মোকাবেলা করা কিন্তু বিশ্বের যে কোনো সুসজ্জিত বাহিনীর জন্যই একটা বিরাট চ্যালেঞ্জ। আর এই যে উদ্ধার অভিযানগুলো চালানো হয়েছে, এগুলো যে কতটা ঝুঁকিপূর্ণ ছিল, কতটা জটিল আর সময় সাপেক্ষ ছিল, তা হয়তো আমরা যারা বাইরে থেকে দেখছি তারা পুরোপুরি উপলব্ধি করতে পারছি না। তাই 4410টি অস্ত্র উদ্ধারকে একেবারে নগণ্য বা সরাসরি ব্যর্থতা বলে উড়িয়ে দেওয়াটা কি ঠিক হবে? দ্বিতীয়ত, যে অস্ত্রগুলো এখনও উদ্ধার হয়নি, এটা ঠিক যে সেগুলো দ্রুত হাত বদল হয়ে হয়তো দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। অপরাধীদের নেটওয়ার্কও এখন অনেক বিস্তৃত এবং তারা প্রতিনিয়ত তাদের কৌশল পাল্টাচ্ছে। ধরুন, কোনো দুর্গম পাহাড়ি এলাকায় বা প্রত্যন্ত কোনো অঞ্চলে লুকিয়ে রাখা অস্ত্র খুঁজে বের করা কিংবা ছদ্মবেশে থাকা অপরাধীদের শনাক্ত করা, এগুলো কিন্তু অত্যন্ত কঠিন কাজ। এই বাস্তবতাকে স্বীকার না করে কেবল সক্ষমতার অভাবের কথা বলাটা কতটা যৌক্তিক? তৃতীয়ত, আপনি রাজনৈতিক সহিংসতার কথা বললেন যে হারটা বাড়ছে। আচ্ছা, কালের কণ্ঠের প্রতিবেদনেই তো এর পেছনে কারণ হিসেবে কি বলা হচ্ছে? আধিপত্য বিস্তার, পুরনো শত্রুতার জের, দলীয় কোন্দল, চাঁদাবাজি, এই বিষয়গুলো তো বহুলাংশে বেশ গভীর সামাজিক এবং রাজনৈতিক সমস্যা, যার শিকড় কিন্তু অনেক গভীরে। এখন শুধু পুলিশি তৎপরতা দিয়ে কি এই সমস্যাগুলোর একেবারে মূল উৎপাটন করা সম্ভব? আইন প্রয়োগকারী সংস্থা হয়তো সহিংসতার মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে, কিন্তু এর যে মূল কারণগুলো, সেগুলো দূর করার জন্য তো একটা সামগ্রিক সামাজিক ও রাজনৈতিক উদ্যোগ দরকার। আর সবশেষে, হ্যাঁ, এটা ঠিক যে বাহিনীর কিছু সদস্যের অপরাধে জড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে, যা নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। তবে গুটি কয়েক সদস্যের অপরকর্ম দিয়ে তো পুরো বাহিনীকে মূল্যায়ন করা যায় না। যেমন ধরুন, আমরা দেখি দুর্নীতি দমন কমিশন বা দুদকেও তো তাদের নিজেদের কর্মীদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
তেমনি পুলিশ বাহিনী বা অন্যান্য সংস্থাতেও অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে তদন্ত হওয়া বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এটা তো বরং সমস্যাটাকে স্বীকার করে নিয়ে সমাধানের একটা চেষ্টা। তাই আমি বলছি, পরিস্থিতি উদ্বেগজনক হলেও একে শুধুমাত্র বাহিনীর সামগ্রিক ব্যর্থতা বা অক্ষমতা বলে উপসংহার টানাটা আমার মনে হয় একটু সরলীকৃত দৃষ্টিভঙ্গি হয়ে যায়। আপনি উদ্ধার হওয়া অস্ত্রের সংখ্যার ওপর জোর দিচ্ছেন, বলছেন ৭৬% উদ্ধার হয়েছে, এটাকে সাফল্য হিসেবে দেখছেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এই যে পরিসংখ্যান, এটা কি আসল বিপদটাকে কিছুটা আড়াল করে ফেলছে না? মানে মূল বিবেচ্য বিষয় কি এটা হওয়া উচিত নয় যে ওই যে ১৩৫৩টি অত্যাধুনিক অস্ত্র যেগুলো এখনও বাইরে রয়ে গেছে, সেগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা আসলে কতটুকু? সংখ্যায় হয়তো এগুলো মোট লুটের ২৫%-এরও কম, কিন্তু গুণগত মানের দিক থেকে ভাবুন, এই অস্ত্রগুলো সমাজে কী পরিমাণ ভীতি, কী পরিমাণ অস্থিরতা ছড়ানোর ক্ষমতা রাখে। একটা AK-47 বা ধরুন একটা মেশিন গান, সেটাই তো একটা বিশাল এলাকার মানুষের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আর যখন ১ বছর পরেও অস্ত্র উদ্ধারের যে কৌশলগুলো নেওয়া হয়েছিল, সেগুলোকে সংবাদ মাধ্যম, এটা তো আমার কথা নয়, সংবাদ মাধ্যমের মূল্যায়ন ব্যর্থ হিসেবে চিহ্নিত করছে, তখন কি এটা পরিষ্কার ইঙ্গিত দেয় না যে হয় কৌশল প্রণয়নে বা সেটার বাস্তবায়নে কোথাও একটা মৌলিক সমস্যা ছিল? হতে পারে যথেষ্ট গোয়েন্দা তথ্য ছিল না, অথবা স্থানীয় মানুষের সহযোগিতা হয়তো সেভাবে পাওয়া যায়নি, কিংবা এই অপারেশনের জন্য যে পরিমাণ রিসোর্স, যে পরিমাণ লোকবল দরকার ছিল তা হয়তো বরাদ্দ করা হয়নি। আমার মূল প্রশ্নটা হলো, এই যে বাকি থাকা অস্ত্রগুলো, এগুলোর যে ঝুঁকি, সেটাকে কি আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি, নাকি ওই ৭৬% উদ্ধারের একটা আত্মতুষ্টিতে বাকি ২৪%-এর যে ভয়াবহতা, সেটাকে আমরা কিছুটা লঘু করে দেখছি? আমার মনে হয় পরিস্থিতিকে শুধু উদ্ধার হওয়া অস্ত্রের সংখ্যা দিয়ে বিচার করলে চলবে না, বরং বাইরে থাকা অস্ত্রের যে প্রকৃত ঝুঁকি, সেটা দিয়ে বিচার করা উচিত। আর সেই ঝুঁকি কমানোর ক্ষেত্রে আমরা কি বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখছি? ঝুঁকির বিষয়টা আমি মোটেও হালকাভাবে নিচ্ছি না, একদমই না, এবং আপনার উদ্বেগের সাথে আমি অবশ্যই একমত। কিন্তু ব্যর্থ এই শব্দটা ব্যবহারের যৌক্তিকতা নিয়েই আমার আসলে প্রশ্নটা। দেখুন, একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি থেকে প্রায় ৩/৪ অস্ত্র আর অর্ধেকেরও বেশি গোলাবারুদ উদ্ধার করা, এটাকে আমি ব্যক্তিগতভাবে ব্যর্থতা বলতে ঠিক রাজি নই, বরং এটাকে আমি একটা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে বাহিনীর একটা আংশিক কিন্তু গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবেই দেখতে চাই। আপনি কৌশলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আচ্ছা, আমাদের তো এটাও বুঝতে হবে যে এই ধরনের অপারেশনের চ্যালেঞ্জগুলো আসলে কি কি। প্রথমত ধরুন, নির্ভরযোগ্য এবং সময়মতো গোয়েন্দা তথ্যের অভাব, এটা একটা বড় সমস্যা। দ্বিতীয়ত, অপরাধীরা এখন অনেক বেশি সংঘবদ্ধ, তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, ফলে তাদের ট্র্যাক করাটাও দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। তৃতীয়ত, অনেক সময়ই দেখা যায় এই অস্ত্রগুলো হয়তো খুব দুর্গম কোনো পাহাড়ি এলাকায় বা ঘনবসতিপূর্ণ গোস্তির মতো জায়গায় লুকিয়ে রাখা হয়, যেখানে একটা অভিযান চালানো একই সাথে খুব বিপজ্জনক এবং সময় সাপেক্ষ বটে। চতুর্থত, এই ধরনের বিশেষায়িত অপারেশনের জন্য কিন্তু বিশেষ ট্রেনিং, সরঞ্জাম এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন হয়, যা হয়তো রাতারাতি তৈরি করা সম্ভব নয়। কাজেই সরাসরি ব্যর্থ বলার আগে এই যে জটিল প্রক্রিয়া আর মাঠ পর্যায়ের যে কঠিন বাস্তবতাগুলো, সেগুলোতে একটু বিবেচনা করা উচিত, তাই না? আর যে ৪,৪১০টি অস্ত্র উদ্ধার হলো, সেগুলো তো অপরাধীদের হাত থেকেই কেড়ে আনা হয়েছে, এবং এর মাধ্যমে তো বহু সম্ভাব্য অপরাধ প্রতিহত করা গেছে। সেটাকেও আমরা কিভাবে মূল্যায়ন করব? হয়তো কৌশলগুলোকে ব্যর্থ না বলে বলা যেতে পারে এখনও সম্পূর্ণ সফল নয়, বা এটা একটা চলমান প্রক্রিয়া। একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সব উদ্ধার করা গেল না, তার মানেই কি পুরো প্রচেষ্টাটাই ব্যর্থ হয়ে গেল? কিন্তু দেখুন, এই যে উদ্ধার না হওয়া অস্ত্রগুলো, এগুলো তো শুধু একটা তত্ত্বীয় ঝুঁকি তৈরি করছে তা নয়। রিপোর্ট অনুযায়ী এগুলো তো বাস্তবে অপরাধে ব্যবহৃত হচ্ছে, সেই প্রমাণ থাকার কথাই তো বলা হচ্ছে। আর ঠিক একই সময় আমরা কি দেখছি? রাজনৈতিক সহিংসতা বাড়ছে, খুনের ঘটনা বাড়ছে। গত ১ বছরে ৯৮৮টা রাজনৈতিক সংঘাত, ১৫১ জন নিহত, প্রতি মাসে গড়ে ৩২১টা হত্যা মামলা। এই সংখ্যাগুলো তো বাস্তব, এগুলো তার বানানো নয়। আপনি কিভাবে এই দুটো বিষয়কে, মানে একদিকে বিপুল পরিমাণ অবৈধ অত্যাধুনিক অস্ত্রের উপস্থিতি আর অন্যদিকে এই ক্রমবর্ধমান সহিংস অপরাধ পুরোপুরি বিচ্ছিন্ন করে দেখবেন?
এটা কি খুব স্বাভাবিক নয় যে যখন সমাজে এই ধরনের অস্ত্র সহজলভ্য হয়ে যায় তখন অপরাধীদের সাহস বেড়ে যায়, ছোটখাটো বিবাদও খুব সহজে সহিংস রূপ নেয়, আর রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য হয়তো অস্ত্রের ব্যবহারটাও বেড়ে যায়? তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতির এই যে একটা দৃশ্যমান অবনতি, এর দায়টা কি শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরই বর্তায় না? পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদেরকে আরও অনেক বেশি সক্রিয় এবং কার্যকর ভূমিকা পালন করা উচিত ছিল না? এই অস্ত্রগুলো অপরাধীদের হাতে পৌঁছানোর আগেই আটকানোর ক্ষেত্রে বা লুট হওয়ার পর দ্রুত উদ্ধারের ক্ষেত্রে যথেষ্ট তৎপরতা কি দেখানো হয়েছে? এ প্রশ্নগুলো তো থেকেই যায়। আমি আবারও বলছি, দেখুন, উদ্ধার না হওয়া অস্ত্র অবশ্যই একটা বিরাট উদ্বেগের কারণ এবং এটা সহিংসার একটা উপাদান হতেই পারে, আমি সেটা অস্বীকার করছি না। কিন্তু আমি আপনার এই যুক্তির সাথে ঠিক একমত হতে পারছি না যে এই যে সহিংসতা বাড়ছে এর জন্য শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী দায়ী অথবা এই অস্ত্রগুলোই সহিংসতার মূল কারণ। আপনি নিজেই তো কালের কণ্ঠের প্রতিবেদনের কথা উল্লেখ করলেন, সেখানে রাজনৈতিক সহিংসার মূল কারণ হিসেবে কি বলা হয়েছে? বলা হয়েছে আধিপত্য বিস্তার, প্রতিশোধ স্পৃহা, দলীয় কোন্দল, চাঁদাবাজি, এই বিষয়গুলোর কথা। এগুলো তো একদিনে তৈরি হয়নি, এগুলো দীর্ঘদিনের জমে থাকা সামাজিক ও রাজনৈতিক সমস্যা। এখন এই সমস্যাগুলোর সমাধান কি কেবল পুলিশি অভিযানের মাধ্যমেই সম্ভব? আপনিই বলুন, ধরুন যদি এই লুট হওয়া ১৩৫৩টি অস্ত্র সবই উদ্ধার হয়েও যেত, তাহলেও কি দেশে রাজনৈতিক সংঘাত বা অন্যান্য অপরাধ পুরোপুরি বন্ধ হয়ে যেত? আমার তো মনে হয় না, কারণ অবৈধ অস্ত্রের আরও অনেক উৎস থাকতেই পারে, আর অপরাধের মূল কারণগুলো আরও অনেক গভীরে প্রথিত। খুনের মামলা বৃদ্ধির যে পরিসংখ্যান, সেটাও অবশ্যই উদ্বেগজনক। কিন্তু প্রতিটি ঘটনার পেছনে কারণ তো ভিন্ন ভিন্ন হয়, তাই না? কোথাও হয়তো পারিবারিক কলহ, কোথাও জমিজমা নিয়ে বিরোধ, কোথাও ব্যক্তিগত শত্রুতা। সবগুলোকে এক কাতারে ফেলে দিয়ে কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবে দেখাটা কি যৌক্তিক? দেখুন, বাহিনীর দায়িত্ব হচ্ছে অপরাধ দমন করা, নিয়ন্ত্রণ করা, অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা। কিন্তু অপরাধের যে সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক মূল কারণগুলো, সেগুলো নির্মূল করা তো একটা বৃহত্তর সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্বের অংশ। সেখানে শিক্ষা, কর্মসংস্থান, রাজনৈতিক সহনশীলতা, এরকম আরও অনেক বিষয় জড়িত। কাজেই পরিস্থিতিটাকে শুধু অস্ত্র উদ্ধার বা পুলিশি ব্যর্থতার দিক থেকে বিচার করলে আমার মনে হয় একটা খণ্ডিত চিত্রই উঠে আসে। আপনার যুক্তিগুলো আমি শুনছি এবং সামাজিক কারণগুলোর গুরুত্বও আমি বুঝি, কিন্তু দিন শেষে আইন শৃঙ্খলা রক্ষা করা আর জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান সাংবিধানিক দায়িত্ব। দেখুন, 1 বছরের বেশি সময় কিন্তু পার হয়ে গেছে। এই সময়টা তো কৌশল প্রণয়ন, দরকার হলে সেই কৌশলে পরিবর্তন আনা এবং সেটা বাস্তবায়ন করার জন্য খুব কম সময় নয়। যখন সংবাদ মাধ্যম রিপোর্ট করছে যে কৌশল ব্যর্থ হয়েছে, যখন আমরা দেখছি যে বাহিনীর সদস্যদেরই একাংশ সংখ্যায় কম হলেও নিজেরাই অপরাধমূলক কর্মকাণ্ডে, যেমন ধরুন লুটের অস্ত্র কেনা বেচায় জড়িয়ে পড়ছে, তখন সামগ্রিকভাবে বাহিনীর সক্ষমতা এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠাটা কি একেবারেই অযৌক্তিক? এই যে ভেতরের সমস্যাগুলো, এগুলো কি পুরো অপারেশনের বিশ্বাসযোগ্যতা এবং কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করে না? বিশেষ করে যখন সামনে জাতীয় নির্বাচনের মতো একটা অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ ঘটনা অপেক্ষা করছে, তখন এই পরিস্থিতিটা কিন্তু আরও বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এই সময় দাঁড়িয়ে অস্ত্র উদ্ধার এবং সহিংসতা নিয়ন্ত্রণে যে ঘাটতিগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলোকে ছোট করে দেখার বা কেবল জটিলতার আড়ালে ঢাকার কোনো সুযোগ আছে বলে আমি অন্তত মনে করি না। এটা তো সরাসরি বাহিনীর কর্মক্ষমতা, তাদের নেতৃত্ব এবং সক্ষমতারই একটা প্রতিফলন, যা আসলে উপেক্ষা করা যায় না। জনগণের যে প্রত্যাশা, সেটা পূরণে তারা কতটুকু সফল বা ব্যর্থ, সেই প্রশ্ন তো উঠবেই। আপনি সক্ষমতা নিয়ে যে প্রশ্নটা তুলছেন তার কিছু ভিত্তি হয়তো আছে, বিশেষ করে যখন অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়গুলো সামনে আসে। কিন্তু আমি আবারও বলছি, আমি বিষয়টিকে কেবল সক্ষমতার অভাব হিসেবে দেখতে চাই না। চ্যালেঞ্জগুলো আমার মনে হয় তার চেয়েও গভীর এবং বিস্তৃত। যেমন ধরুন, তথ্যের অপ্রতুলতা বা তথ্যের গোপনীয়তা রক্ষা করা, অপরাধী জগতের যে জটিল নেটওয়ার্ক, সেটা ভেদ করা, বিশেষ করে যখন তারা হয়তো রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে প্রভাবশালী কারো ছত্রছায়ায় থাকে, তখন কাজটা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
আবার অনেক সময় দেখা যায় স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের কাছ থেকে হয়তো অসহযোগিতা আসে বা ভয়ের কারণে তারা তথ্য দিতে চায় না। এটাও কিন্তু উদ্ধার অভিযানকে বাধাগ্রস্ত করে। তাই ঢালাওভাবে সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার চেয়ে আমার মনে হয় সুনির্দিষ্ট প্রতিবন্ধকতাগুলো আসলে কি সেগুলো কি কাঠামোগত সমস্যা, নাকি লজিস্টিক্যাল, নাকি গোয়েন্দা তথ্যের ব্যর্থতা, নাকি ধরুন রাজনৈতিক কোনো হস্তক্ষেপ আছে কিনা, এগুলো চিহ্নিত করা এবং সেগুলো দূর করার জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বা নেওয়া উচিত, সেই আলোচনাটা হয়তো বেশি ফলপ্রসূ হবে। আর বাহিনীর কিছু সদস্যের অপরাধে জড়িত হওয়া এটা অবশ্যই একটা মারাত্মক সমস্যা এবং এর বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এটা হয়তো পুরো বাহিনীর সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে না, কিন্তু ভেতরে যে সংস্কারের প্রয়োজন আছে সেই বিষয়টাকে সামনে নিয়ে আসে, যেমনটা আমরা অন্যান্য প্রতিষ্ঠানেও দেখি এবং সেখানেও কিন্তু শুদ্ধি অভিযান চালানো হয়। চ্যালেঞ্জগুলো স্বীকার করে নিয়েই সেগুলোর মোকাবেলা করার পথ খুঁজতে হবে। রাতারাতি কোনো জাদুকরী সমাধান আশা করা হয়তো বাস্তবসম্মত নয়, কিন্তু প্রচেষ্টার যে ধারাবাহিকতা এবং স্বচ্ছতা সেটা থাকাটা খুব জরুরি। আর বাহিনী যে এখনও অভিযান চালাচ্ছে, অপরাধীদের ধরছে এবং অস্ত্র উদ্ধার করছে, সেটাও তো একটা বাস্তবতা, তাই না? চাই দেখুন, 1353টি অত্যাধুনিক অস্ত্র এখনও অপরাধীদের হাতে থাকা এবং একই সময়ে দেশে রাজনৈতিক সহিংসা এবং খুনের মতো গুরুতর অপরাধ নিয়ন্ত্রণে যে একটা দৃশ্যমান ব্যর্থতা বা ঘাটতি আমরা দেখছি, এই দুটো মিলিয়ে একটা অত্যন্ত গম্ভীর পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং বিশেষ করে সামনে যে জাতীয় নির্বাচন আসছে সেই প্রেক্ষাপটে সম্ভাব্য ঝুঁকি কমানোর জন্য আমার মনে হয় আরও অনেক বেশি কার্যকর, দৃশ্যমান, সমন্বিত এবং দ্রুত পদক্ষেপ নেওয়াটা অপরিহার্য হয়ে পড়েছে। বর্তমান যে পরিস্থিতি তা যথেষ্ট উদ্বেগজনক এবং এখানে কোনো রকম আত্মসন্তুষ্টির অবকাশ আছে বলে আমি মনে করি না। একটা দায়বদ্ধতা নিশ্চিত করা প্রয়োজন। আমি অবশ্যই স্বীকার করছি যে পরিস্থিতি নিঃসন্দেহে খুবই চ্যালেঞ্জিং এবং জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে তা খুবই স্বাভাবিক এবং যৌক্তিক। তবে আমাদের এটাও মনে রাখতে হবে যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বহুমুখী প্রতিকূলতা, চরম ঝুঁকি এবং অনেক সীমাবদ্ধতার মধ্যেও তাদের দায়িত্বটা পালন করে যাচ্ছে। একেবারে কম নয়, বরং বেশ উল্লেখযোগ্য পরিমাণে প্রায় ৭৬% অস্ত্র ও গোলাবারুদ তারা উদ্ধার করতে সক্ষমও হয়েছে। এটা কিন্তু ওই কঠিন পরিস্থিতির মধ্যে তাদের প্রচেষ্টারই প্রমাণ। সমস্যাগুলোকে অস্বীকার না করে সেগুলোর জটিলতা এবং গভীরতা স্বীকার করে নিয়ে একটা গঠনমূলক সমাধানের পথে এগোনো প্রয়োজন বলে আমি মনে করি। ঢালাওভাবে শুধু সমালোচনা বা ব্যর্থতার তকমা লাগিয়ে দেওয়ার পরিবর্তে সুনির্দিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে মনোযোগ দেওয়াটাই হয়তো বেশি জরুরি। আজকের এই আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট যে লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এটা আসলে একটা অত্যন্ত জটিল এবং বহুমাত্রিক বিষয়। এখানে খুব সহজ কোনো উত্তর নেই এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা সম্ভব। হ্যাঁ, আমরা আসলে মূলত সাম্প্রতিক কিছু গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে দুটো ভিন্ন পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করলাম। আর এই উৎসগুলোতে যে তথ্য বা যুক্তি উপস্থাপন করা হয়েছে তার ভিত্তিতে এই বিষয়ে নিঃসন্দেহে আরও গভীর বিশ্লেষণ এবং পর্যালোচনার সুযোগ রয়ে গেছে। আমরা এখানে কোনো একটি পক্ষকে বিজয়ী ঘোষণা করছি না। আমাদের লক্ষ্য ছিল বিষয়টির বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরা। আমরা আশা করি আজকের আলোচনা শ্রোতাদের এই গুরুত্বপূর্ণ বিষয়ে যে তথ্য ও যুক্তিগুলো উঠে এলো সেগুলো নিজেদের মতো করে বিবেচনা করে একটি নিজস্ব সিদ্ধান্তে উপনীত হতে কিছুটা হলেও সাহায্য করবে। দ্য ডিবেট শোনার জন্য আপনাদের ধন্যবাদ।